বাংলাদেশের একটি উত্তর পূর্বাঞ্চলের জেলা হচ্ছে সুনামগঞ্জ। টাঙ্গুয়ার হাওর ব্যতীত সুনামগঞ্জে অনেকগুলো হাওর রয়েছে। এর ফলশ্রুতিতে এই জনপদের মানুষের যাপিত জীবনের সাথে হাওর খুবই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে এবং ইতিহাস ঐতিহ্যের দিক থেকেও এই অঞ্চলটি খুবই সমৃদ্ধ। সুনামগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি জেলা, যা সিলেট বিভাগের অন্তর্ভুক্ত। ঐতিহাসিক তথ্যাবলী থেকে অনুমান করা যায়, সুনামগঞ্জ জেলার সমগ্র অঞ্চল প্রাচীন কামরূপ বা প্রাক জ্যোতিষপুর রাজ্যের অন্তর্গত ছিল। জনৈক মোঘল সিপাহী সুনামুদ্দির নামে সুনামগঞ্জের নামকরণ করা হয়। 1887 খ্রিস্টাব্দে সুনামগঞ্জকে মহকুমায় এবং 1984 খ্রিস্টাব্দে জেলায় উন্নীত করা হয়। সুনামগঞ্জের উত্তরে ভারতের মেঘালয়, পূর্বে সিলেট জেলা, দক্ষিণে হবিগঞ্জ জেলা, পশ্চিমে নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলা। সুনামগঞ্জ জেলায় 12টি উপজেলা, 12টি থানা এবং 4টি পৌরসভা রয়েছে। জেলায় 20 লাখেরও বেশি মানুষ রয়েছে। মুসলিম, হিন্দু ও বৌদ্ধ সহ অন্যান্য ধর্মের মানুষ রয়েছে এই জেলায়। এ জেলায় মণিপুরী, খাসিয়া, হাজং, গারো প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। সুনামগঞ্জ জেলা লোকসঙ্গীতের জন্য বিখ্যাত। এ জেলায় বাউল সম্রাট শাহ আব্দুল করিম, বাউল শিল্পী হাসন রাজা, রাধারমন দত্ত, দূরবীন শাহ সহ অনেক স্বনামধন্য বাউলের জন্ম হয়েছে। তাছাড়া সুনামগঞ্জে রয়েছে অনেক দর্শনীয় জায়গা। এর মধ্যে নীলাদ্রি লেক, টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগান, জাদুকাটা নদী অন্যতম। সুনামগঞ্জ তথা সমগ্র সিলেটের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত এই সুরমা নদী। এই সুনামগঞ্জের মাঝ দিয়েও এই সুরমা নদী প্রবাহিত হয়েছে। এটি বাংলাদেশের একটি অন্যতম প্রধান নদী। মুসলিম পর্যটক এবং বিচারক ইবনে বতুতা তিনি 15 দিন এই সুরমা নদীর উপর দিয়ে ট্রাভেল করেছিলেন। তার গ্রন্থ রেহেলায় এই সুরমা নদীর একটি বিশদ বর্ণনা রয়েছে। সিলেটের উত্তর পূর্ব সীমান্তের নদী সুরমা। উজানে ভারত থেকে নেমে আসা বাংলাদেশের সীমান্ত জকিগঞ্জের বোরাক মোহনায় এর উৎপত্তি। সেখান থেকে ভাগ হয়ে বাংলাদেশে প্রবাহমান 2 নদী সুরমা ও কুশিয়ারা। সুরমা সিলেটনগর ও সুনামগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। 249 কিলোমিটার বা 155 মাইল দৈর্ঘ্যের নদীটি সুনামগঞ্জ জেলার বাউলাই নদীর মোহনায় মিশেছে। বর্ষায় বন্যাপ্রবণ সুরমায় শীতে দেখা দেয় নাব্যতা সংকট। বাংলাদেশের অনিন্দ্য সুন্দর নদীগুলোর মধ্যে অন্যতম সুরমা। সুরমা নদীর মূল উৎপত্তি হচ্ছে ভারতের মণিপুর পাহাড়ে। অনেকের কাছে অজানা যে বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা। মণিপুর পাহাড় হতে উৎপত্তি হয়ে সুরমা নদী এদেশে ঢুকেছে। ভারতে এ নদীর নাম বরাক নদী। সিলেটের অনিন্দ্য সুন্দর এ নদী কবে যে সুরমা হয়েছে তার সঠিক তথ্য ইতিহাসের নানা বিতর্কের বেড়াজালে আজও বন্দী। সুরমা নামের উৎপত্তি নিয়ে বিচিত্র একাধিক কিংবদন্তি চালু রয়েছে। সবচেয়ে প্রচলিত কিংবদন্তিতে কথিত আছে যে রাজা ক্ষেত্রপাল 12 শতকে একটি খাল খনন করে বরাক নদীর সাথে সংযোগ করেন। এ থেকে একটি নতুন নদীর সৃষ্টি হয়। রাজা ক্ষেত্রপালের স্ত্রীর নাম ছিল সুরম্মা। রানী সুরম্মার নামানুসারে রাজা নদীটির নাম রাখেন সুরমা। সুরমা নাম নিয়ে যত মতভেদই থাকুক না কেন, সুরমার উৎস নদী বরাকের প্রাচীন নাম ছিল বড়বক্র। প্রাচীন বাংলা সাহিত্যে ও শাস্ত্রে বড়বক্র নামের যথেষ্ট উদাহরণ পাওয়া যায়। আবার কারো কারো মতে প্রাচীন পুরাণে পুণ্যতমা নামে খ্যাত সরাবতী নদী বর্তমানে সুরমা। সুরমাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিলেটের সংস্কৃতি ও সভ্যতা। সিলেটের প্রকৃতি ও জীবনের সাথে এই নদী অঙ্গাঙ্গিভাবে জড়িত। উত্তর পূর্ব ভারতের বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার সময় সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে যায়। এ নদী সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনায় মিশেছে। এ দুটি নদী কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজারের কাছে পুনরায় মিলিত হয়ে মেঘনা নদী গঠন করে এবং পরিশেষে বঙ্গোপসাগরে পতিত হয়। এটি হচ্ছে সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট। আমি যে এই বোটটিতে দাঁড়িয়ে রয়েছি, এরকম অজস্র নৌকা এই ঘাটে এসে ভিড়েছে। কিছুক্ষণের মধ্যেই এই নৌকাগুলো টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা দিবে। বোটে ভরা থাকবে অনেক পর্যটক। এই ঘাটে বাঁধা থাকে 2 শতাধিক সুপরিসর বাহারি নৌকা। এখান থেকে নৌকা যোগে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা হয়। নৌকাগুলিতে রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা। লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার। সুনামগঞ্জই হচ্ছে বাংলাদেশের লোকগীতির একজন কিংবদন্তি হাসন রাজার বাড়ি। এটি হচ্ছে হাসন রাজার বাড়ির মেইন কম্পাউন্ড। চলুন আমরা হাসন রাজার বাড়িটি ঘুরে দেখি এবং তার পেছনের ইতিহাস উদ্ঘাটন করার চেষ্টা করি।
বিখ্যাত বাউল শিল্পী ও মরমী কবি দেওয়ান হাসন রাজা চৌধুরী বা হাসন রাজা এই সুনামগঞ্জ জেলায় 1854 সালের 21 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল অহিদুর রাজা। মরমী সাধনা বাংলাদেশের দর্শন চেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞের মতে লালন শাহ এর প্রধান পথিকৃৎ, তবে দর্শন চেতনার নিরিখে লালনের পর হাসন রাজার নামটিই আসে। এই সুনামগঞ্জ শহরে সুরমার তীরে বাউল শিল্পী ও মরমী কবি দেওয়ান হাসন রাজার এই বাড়ি। রয়েছে একটি মিউজিয়াম। তৎকালীন সিলেট জেলার সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদী তীরের লক্ষণশ্রী পরগনার তেঘরিয়া গ্রামে হাসন রাজার জন্ম। তিনি জমিদার পরিবারের সন্তান। তার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার। হাসন রাজা তার তৃতীয় পুত্র। তার মায়ের নাম হুরমত বিবি। হাসন রাজার বাড়ি ও মিউজিয়াম দেখতে এসে দেখা হয়ে যায় মিউজিয়ামের কেয়ারটেকারের সাথে। হাসন রাজা সাহেব এখানে বসিয়া গান লিখতেন। আমাদের দাদা দাদির মুখ থেকে শুনেছি, মানে উনার ঘর এখানেই ছিল, এই রুমটা ছিল উনার, হাসন রাজা সাহেবের ঘর ছিল এটা। আর এই জায়গাতে উনার ছেলে মেয়েরা থাকতো, উনার স্ত্রীরা থাকতো। আর এই জায়গাতে হাসন রাজা নিজে অবস্থান করতেন, নিজে থাকতেন, এখানে বসে বসে গান লিখতেন। ওনার বেশিরভাগ গান কেউ এখানে বসে এইখানে বসেই বেশিরভাগ গান লিখছেন। আচ্ছা আচ্ছা। আবার নদীর পাড়ে বসেও অনেক গান কিছু লিখছেন। উনি তো তাহলে বেশ শৌখিন ছিলেন সুরমা নদীর ধারে নিজে। হ্যাঁ, খুব শৌখিন ছিলেন মানুষ। এই যে স্যার দেখতেছেন, এই যে একটা আম গাছ দেখতেছেন, এই আম গাছ হাসন রাজার আমলের গাছ। এটা নিজে হাসন রাজা এটা রুয়াইছেন এখানে। আর এই যে দেখতেছেন একটা বারাল দেখছেন আম গাছের পাশে, এই বারালটাও হাসন রাজার আমলের। যে ধানগুলো অনেক জমি জমা তো ছিল, এই জমি জমার ধানগুলো এই জায়গায় রাখতেন। আবার মুরুগ এই জায়গায় পালতেন, নিচে মুরুগ পালতেন। এই মুরুগের কুফল দেখা যাইতেছে। এইটা হাসন রাজার আমলের পুকুর, মানে হাসন রাজা নিজে এটা খনন করছেন পুকুর। খনন করিয়া এটার মাঝে নিজে গোসল করতেন, ওনার স্ত্রীরা গোসল করতেন, ওনার ছেলে মেয়েরাও গোসল করছেন। আবার এই পুকুর পাড়ে বসিয়া মনে করেন অনেক সময় কবিতা লিখতেন, অনেক সময় গান লিখতেন। হাসন রাজার পূর্বপুরুষেরা ছিলেন হিন্দু। তাদেরই একজন বীরেন্দ্রচন্দ্র সিংহদেব মতান্তরে বাবুরায় চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেন। হাসন রাজার পূর্বপুরুষের অধিবাস ছিল অযোধ্যায়। সিলেটে আসার আগে তারা দক্ষিণবঙ্গের যশোর জেলার কাকদি নামক গ্রামের অধিবাসী ছিলেন। ১৬শ শতাব্দীর শেষের দিকে সিলেট জেলায় বিশ্বনাথ থানার কোনাউড়া গ্রামে তার পূর্বপুরুষ বিজয় সিংহ বসতি করেন। পরে কোনো এক সময় বিজয় সিংহ কোনাউড়া গ্রাম ত্যাগ করে একই এলাকায় নতুন আরেকটি গ্রামের গোড়াপত্তন করেন। এটি হচ্ছে হাসন রাজার পুরাতন ভিটা। এখানে বসে হাসন রাজা নিজের সাহিত্য চর্চা করতেন। হাসন রাজার সাহিত্য রচনার পেছনে মূল প্রেরণা ছিল প্রেম এবং আধ্যাত্মিকতা। কখনো তিনি নিজের কবিতার মাধ্যমে খোঁজার চেষ্টা করতেন নিজের অনুপমাকে, কখনো বা স্রষ্টাকে। হাসন রাজা তো বাংলাদেশের ফোকলোরে একটা খুব কিংবদন্তি চরিত্র। জি। আধুনিক সাহিত্যেও আমরা হাসন রাজার অনেক রকমের প্রভাব দেখতে পাই। জি। হাসন রাজা তো অনেক শৌখিন মানুষ ছিলেন, অনেক জমি ছিল ওনার, কিন্তু উনি বিলাসবহুল জীবন ত্যাগ করে উনি সাহিত্য রচনা করতেন, স্রষ্টার পেছনে দৌড়াইতেন। জি। তো ওনাকে কি অনুপ্রাণিত করতো এই গান লেখার জন্য? উনি এক সময় আধ্যাত্মিক জগতে চলে গেছেন। যে সময় আধ্যাত্মিক জগৎ ছিল না, সেই সময় তাদের কাছে জমিদারিও ছিল না। যখন জমিদারি আসছে, সেই সময় আধ্যাত্মিক জগতও আসছে। একজন বন্ধু ছিল তাদের, পাগল একজন বন্ধু ছিল। ওই পাগলে বলছে, হাসন এইগুলা নিয়ে কি থাকতে পারবা? এইগুলা নিয়ে থাকতে পারবা না, এইগুলা ছেড়ে একদিন চলে যেতে হবে। সেই সময় এই হাসন রাজা অনেক চিন্তায় পড়ে গেলেন। উনার কথায় উনাকে গুরুর মতন মানতেন, ওনার কোথায় কোথায় চলতেন। ওই সময় থেকে হাসন রাজা আধ্যাত্মিক জগতে গানে চলে গেলেন। আপনার হাসন রাজায় গড়বাড়ি বাঁধতে ছিল, কিন্তু গড়বাড়ি না বাঁধে গান লেখছে। সর্বপ্রথম গান লোকে বলে বলে রে গড়বাড়ি ভালো না আমার। লোকে বলে বলে রে গড়বাড়ি বাহালা না আমার। লোকে বলে বলে রে গড়বাড়ি বাহালা না আমার। কি গোর বাহানাইমো আমি শূন্যের মাজার। লোকে বলে ও বলে রে গড়বাড়ি বাহালা না আমার। বালা খড়ি গোর বানাইয়া কয়দিন তাক মুয়ার, হায় রে কয়দিন তাক মুয়ার।
আয়না দিয়া সাইয়া দেখি পাকনা চুলা আমার লুখে বলে ও বলে রে গোর বাড়ি বাহালা না আমার লুখে বলে ও বলে রে গোর বাড়ি বাহালা না আমার। হাসন দেখতে সুদর্শন ছিলেন। অধিকাংশ বিশেষজ্ঞদের মতে তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি, তবে তিনি ছিলেন স্বশিক্ষিত। তিনি সহজ সরল সুরে আঞ্চলিক ভাষায় প্রায় সহস্রাধিক গান রচনা করেন। হাসন রাজার স্মৃতিকে অমর করে রাখার জন্য এখানে একটি জাদুঘর নির্মাণ করা হয়েছে। এই জাদুঘরের ভেতরে তার ব্যবহার করা বিভিন্ন সামগ্রী এবং বাদ্যযন্ত্র প্রিজার্ভ করে রাখা হয়েছে। উত্তরাধিকার সূত্রে তিনি বিশাল ভূসম্পত্তির মালিক ছিলেন। প্রথম যৌবনে তিনি ছিলেন ভোগবিলাসী এবং শৌখিন। প্রতি বছর বিশেষ করে বর্ষাকালে নৃত্যগীতের ব্যবস্থা সহ তিনি নৌকায় চলে যেতেন এবং বেশ কিছুকাল ভোগবিলাসের মধ্যে নিজেকে নিমজ্জিত করতেন। এর মধ্যেই বিশেষ বিশেষ মুহূর্তে তিনি প্রচুর গান রচনা করেছেন। নৃত্য এবং বাদ্যযন্ত্র সহ এসব গান গাওয়া হতো। তিনি প্রজাদের কাছ থেকে দূরে সরে গিয়ে অত্যাচারী এবং নিষ্ঠুর রাজাতে পরিণত হন। দাপটের সঙ্গে জমিদারি চালানোর এক পর্যায়ে এক আধ্যাত্মিক স্বপ্ন দর্শন তার জীবন দর্শন আমূল পরিবর্তন করে দেয়। পরে তিনি বিলাসী জীবন ছেড়ে বৈরাগ্য বেছে নেন। হাসন রাজার চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায় তার গানে। তিনি কত গান রচনা করেছেন তার সঠিক হিসাব পাওয়া যায়নি। হাসন উদাস গ্রন্থে তার 206টি গান সংকলিত রয়েছে। এর বাইরে আরও কিছু গান হাসন রাজার 3 পুরুষ এবং আল ইসলা সহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। আপনার পরিচয়টা আমাদেরকে একটু দেন। আমার নাম দেওয়ান জয়নুল জাকেরিন। আমার পিতা দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী মরবী কবি হাসন রাজার দৌহিত্র, মানে নাতি। তার মানে আমরা হাসন রাজা থেকে, মরবী কবি হাসন রাজা থেকে আমি চতুর্থ পুরুষে আমার অবস্থান। আমি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত হয়েছি অনেকবার। হাসন রাজা আমাদের পারিবারিক উদ্যোগে হাসন রাজা আমরা একটা মিউজিয়াম প্রতিষ্ঠা করেছিলাম। তো গত বছরের যে বন্যায়, প্রলয়ঙ্করী বন্যা সুনামগঞ্জে, সেই বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মিউজিয়াম, এবং আমাদের পুরো এলাকায় সুনামগঞ্জ শহর পানির নিচে ছিল। তো মিউজিয়ামের ক্ষতির কারণে আমরা মিউজিয়ামকে আবার রেনোভেট করার জন্য পুনর্বাসনের চেষ্টা করছি। সব কিছুই আমাদের পারিবারিক উদ্যোগে। হাসন রাজা তো কেবলমাত্র আমাদের লোকগীতিতেই নয়, পুরো আমাদের ভারতীয় উপমহাদেশে খুবই প্রসিদ্ধ একজন ক্যারেক্টার। তা আপনি তো ওনারই একজন বংশধর। তা আপনি কি কোনো বিশেষ দায়িত্ব ফিল করেন ওনার লেগেসিটাকে বহন করার জন্য? হাসন রাজার সারা বাংলাদেশে এবং আপনি বলছেন যে উপমহাদেশে হাসন রাজার গানের চর্চা হয়ে থাকে। আমাদের সীমান্তের বাইরেও বাংলা ভাষাভাষী মানুষে হাসন রাজার গান শুনে অত্যন্ত প্রীত হয়ে থাকেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও তার হাসন রাজার গান যখন তার কাছে পৌঁছে, তিনি তার লন্ডনের একটা কনফারেন্সে, আমেরিকায় আরেকটা কনফারেন্সে এবং দিল্লিতে একটা কনফারেন্সে হাসন রাজার গানের যে অন্তর্নিহিত ব্যক্তি, যে কথা, সেই কথা উপস্থাপন করে তিনি হাসন রাজার গানের মধ্যে যে মরমীবাদ, যে সুফিবাদ, যে আধ্যাত্মিকতাবাদ, সেইটাকে উনি ওনার বা এই কনফারেন্সে উনি তুলে ধরার চেষ্টা করেন। হাসন রাজা 1922 সালের 7 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। সুনামগঞ্জ পৌর এলাকার গাজীর দরগা নামক পারিবারিক কবরস্থানে তার সমাধি রয়েছে। হাসন রাজা আজ আর নেই, রয়ে গেছে তার স্মৃতিগুলো। হাসন রাজা চাইলেই তিনি নিজের জীবন ভোগবিলাসের মাধ্যমে কাটাতে পারতেন, কিন্তু তা না করে তিনি নিজের সময় ব্যয় করেছেন স্রষ্টা এবং স্রষ্টার উপলব্ধিকে মূল্যায়ন করে, এবং তিনি পেছনে ফেলে গেছেন তার সোনালী দিনের ঝলমলে এক ভগ্নস্তূপ।